এখনো কিন্তু ওনারা চাইলে ওনাদের তথ্য উপত্য সবকিছু আছে, 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে সবকিছু যাচাই বাছাই করে প্রজ্ঞাপন জারি করতে। এইটা হচ্ছে একেবারে সোজা কথা, বিভিন্ন ধরনের বাহানা বা বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে নির্বাচনকে বিলম্ব করে বিএনপিকে বিভিন্ন রকমের চাপে বা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা। তারা এসেই সংস্কার আগে না নির্বাচন আগে, এরপরই চলে গেল আবার বিচার আগে না নির্বাচন আগে, এরপরই চলে গেল স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার নির্বাচন আগে, এখন আবার নিয়ে আসছে পিআর। এই যে কথাগুলো, এগুলো হচ্ছে যে সমুদ্রের মধ্যে বাদ দিতে চায়। আমি মনে করি যে এইটা একটা ষড়যন্ত্র, এটা একটা অপকৌশল, এটা সঠিক হবে না। যথাসময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে মানুষের ভোট অধিকার আসবে। যদি বাংলাদেশে যারা আসবে তারা যদি খারাপ করে, শেখ হাসিনা ভারতে গিয়ে পালিয়ে বাঁচছে, এরা দরকার বঙ্গোপসাগরে ফেলাইবে, মরে যাবে। নির্বাচনের এই কথাটা জামাতের আমির বারবার বলতেছে। আপনি কি লক্ষ্য করেছেন যে জামাত এবং এনসিপি কিন্তু নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছেন? এটাই হচ্ছে ওনাদের প্রচারণা। ওনারা কিন্তু প্রতিটি জায়গায় যাচ্ছে, আপনি এআইর মাধ্যমে তাদের প্রত্যেকটা আসন ভিত্তিক ভোট চাচ্ছে, দাঁড়িপাল্লায় তাদের প্রার্থীর নাম উল্লেখ করে তারা এলাকায় এলাকায় ভোটের করতেছে, ভোট চাচ্ছে, দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। এবং এনসিপি তারাও নির্বাচনী কার্যক্রম বক্তব্য দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে মাহবুব ভাই যেভাবে বলছে আমি সেইভাবে বলতে চাচ্ছি না। বাংলাদেশে আপনারা দেখেছিলেন যে 1991 সালে যে সরকার এসেছিলেন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসে কিন্তু 3 মাসের মধ্যে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে একটি নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচনে বাংলাদেশ সহ বিশ্বে সব জায়গায় প্রশংসা ছিল এবং এই নির্বাচনটা যথাযথভাবে হয়েছিল, ভালো হয়েছিল এবং সুষ্ঠু হয়েছিল, নিরপেক্ষ হয়েছিল। সেখানে কিন্তু এই সরকার বা এই সরকারের পক্ষে যারা কথাবার্তা বলবে, আমি কোনোভাবেই এই কথাগুলোকে মেনে নিতে পারি না। কারণ এই সরকার নিজেই প্রথমে সকল রাজনৈতিক দল থেকে সংস্কারের প্রস্তাবগুলো লিখিতভাবে নিয়েছে, নেয়ার পরে একটা কমিশন করেছিল 1 মাসের জন্য, তারা 2 মাস সময় নিয়েছিল। সময় নেওয়ার পরে পরবর্তীতে আপনারা দেখেছেন যে আপনার 2 মাসের মধ্যে তারা জমা দিয়েছে। এই সরকারের উপদেষ্টা তারা বলেছিলেন যে 15 দিনের মধ্যে রাজনৈতিক দলের সাথে আলাপ করে পরবর্তীতে সেটা প্রজ্ঞাপন জারি করা সম্ভব। সেইখানে মনে করেন এবারে 4 মাস সময় লাগার কথা। এটা কিন্তু তাদের কথা, তারা কমিশন করেছে, তারা সবকিছু করেছে। সেইখানে আজকে 10 মাসেও এই সংস্কার হয় না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, যে যা বলুক। এবং সংস্কার হয়েছে একটা একেবারে জন্ম থেকে মানে দোলনা থেকে কবর পর্যন্ত চলমান, সময় 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 এটা ওনারা এটা বলতে পারে না। এরপরেও এখনো কিন্তু ওনারা চাইলে ওনাদের তথ্য উপত্য সবকিছু আছে, 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে সবকিছু যাচাই বাছাই করে প্রজ্ঞাপন জারি করতে পারে। তাদের কাছে সব হাতে, তাদের তথ্য উপত্য সবকিছু। এখন এইটা হচ্ছে একেবারে সোজা কথা, বিভিন্ন ধরনের বাহানা বা বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে নির্বাচনকে বিলম্ব করে বিএনপিকে বিভিন্ন রকমের চাপে বা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা। আপনি দেখেন, আমরা যদি বলি সত্যিকার অর্থে জামাতের আমির বলেছিল কি, দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আর ওনরা তো আসলে দেশের স্বাধীনতাই চায়নি, সেখানে কেমনে দেশপ্রেমিক হয় সেটা অনেকে আলোচনা সমালোচনা করেছে, আমি সেই বিষয়ে যাব না। আমি বলতে চাচ্ছি, দেশপ্রেমিক সেনাবাহিনী যদি বাংলাদেশের নির্বাচনের দায়িত্বে নেয়, তাহলে বাংলাদেশে কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা, এরপর জাল ভোট, ভোট চুরি, ব্যালট ছিনতাই, কোনো ধরনের অনিয়ম হওয়ার কথা না। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, সম্মুখভাবে ভাগে ছিলাম। যখনই সেনাবাহিনীর প্রধান বলছে যে আর একটা ছাত্রের উপর গুলি চালাবো না, তখন এরশাদ সাহেব পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আর এইবারও আমি সম্মুখভাবে ছিলাম, 1 জুলাই আন্দোলনে আমার ছেলেকে নিয়েছিলাম, আমি আপনাকে ভিডিও দেখাতে পারি, মাথায় একটা পতাকা বেঁধেছিলাম যাতে আমার পাকা চুল না দেখা যায়। সেইখানে প্রতিদিন ছিলাম, একদিনও মাইর দিই নাই। সেইখানেও যখন আর্মি বা সেনাবাহিনী প্রধান
আওয়ামী লীগের ডিসপেপারে বা এই শেখ হাসিনার ডিসপেপারে গিয়েছে বা বলছে যে আর পারবো না, তখনই এটা সফল হয়েছে এবং পদত্যাগ করতে বাধ্য হয়েছে, পালিয়ে গিয়েছে। তাই আমি মনে করি সেনাবাহিনী যদি নির্বাচন করে বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। এখন হচ্ছে কি যে এই যে বিষয়গুলো, এগুলো আসলে কথা না। আপনারা দেখেছেন যে শুরু থেকে আপনি দেশে বলেন বিদেশে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন, এদের মূল কাজ হচ্ছে জাতীয় নির্বাচন। সংস্কার হতেই পারে, কিন্তু তারা এসেই সংস্কার আগে না নির্বাচন আগে, এরপরই চলে গেল আবার বিচার আগে না নির্বাচন আগে, এরপরই চলে গেল স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার নির্বাচন আগে, এখন আবার নিয়ে আসছে পিআর। এই যে কথাগুলো, এগুলো হচ্ছে যে সমুদ্রের মধ্যে বাঁধ দিতে চায়, বান্দা, আমরা গ্রামে বলি বান্দা। আপনার হচ্ছে কি বিএনপি হচ্ছে একটা সমুদ্রের মতো এখন অবস্থা। ওনরা দাবি করে, আমি দেখলাম যে সে গোবিন্দ্র প্রামাণিক গতকালকে 20-25 জন লোক হবে সর্বোচ্চ হিন্দু, সেখানে সে বক্তব্য দিতেছে যে এই পিআর পদ্ধতি না হলে বাংলাদেশে একজন হিন্দু ভোট দিতে যাবে না। আরে ভাই, তুমি 20-25 জন লইয়া তুমি, আমি আবার ওইখানে বসে ওনার সামনে বই আবার বক্তব্য দিয়েছি, উনি বক্তব্য দিচ্ছে, এরপরে আমার বক্তব্য ছিল। এখন উনি কি 1.5 কোটি হিন্দুদের প্রতিনিধিত্ব করে? আবার উনি বলছে যে 18,000 মেয়ে ধর্ষিত হয়েছে হিন্দুদের। ভাই, তুমি 1,000-এর তালিকা দাও। 25,000 ঘর পুড়ে ফেলছে, তুমি 1,000 পুরার একটা তালিকা দাও। এগুলো হচ্ছে যে এই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং বিভিন্ন অপকৌশল দিয়ে আপনার ওই সমুদ্রে বাদ দেওয়ার মতো সৃষ্টি করে। একবার এইটা দিয়ে সংস্কার, একবার বলে স্থানীয় নির্বাচন, একবার বলে বিচার, এখন আসছে মনে করেন এই পিআর পদ্ধতি। বাংলাদেশের জন্য কি পিআর পদ্ধতি হয়? এখন আমি বলতে চাচ্ছি এটা তাদের বিভিন্ন ধরনের কৌশল বা অপকৌশল। আমরা দেখেছি এই সরকার গঠিত হওয়ার পরেই যে জিনিসগুলো চেয়েছিল জনগণ চেয়েছিল বাজার দর নিয়ন্ত্রণ হবে, ওনাদের যার ভোট সে দেবে, গণতন্ত্র থাকবে, সুশাসন সুনীতি সুবিচার থাকবে, আইন শৃঙ্খলা থাকবে, মানুষ শান্তি মতো চলাফেরা করবে, কোনো কিছু হবে না। সেই একটা কিছুই হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি যে এই শোকের মধ্যে কিছু লোক অল্পের মধ্যে তাদের জীবন মানের অর্থ সম্পদের গল্প শেষ করছে, অল্পের মধ্যে গল্প শেষ করছে। এই যে এনসিবি, তারা প্রত্যেকে আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে। এবং এটা আমার কথা না, সাংবাদিকরা টকশোতে এসে বলে। এরপরে আপনার সেইটা করতেছে। আবার এখন জামাত এবং এই মানে একটা ত্রয়োদশী, আমরা গ্রামগঞ্জে বলি ত্রয়োদশী, এই জামাত, চরমোনাই এবং এনসিবি, তারা এইটা নিয়ে আসলো এখন এই পিআর পদ্ধতি, যেটা বাংলাদেশে কোনো জায়গায় প্রযোজ্য না। আমি দেখে শুনে আমার পছন্দ মতো একজন লোককে ভোট দিব, সেইখানে সেই ভোট যাই আমাদের এখানে আর একজন প্রতিনিধিত্ব করবে। আজকে মাওলানা এই যে আব্বাসী সাহেব, এনায়েত আব্বাসী, তিনি একেবারে দেখলাম 30 লক্ষ লোক ভিউজ হয়ে গেছে 1-1.5 ঘন্টার মধ্যে। উনি বলেছে যে এটা শরিয়া মোতাবেক সঠিক না, শরিয়া মোতাবেক সঠিক না। আমি একজনের যাচাই বাছাই কইরা আমি মনে করছি এই লোকটা ভালো, এইটা আমার জন্য প্রযোজ্য, আমাদের এইখানের জন্য ভালো, এই লোকটা কাজ করবে। কিন্তু এমন একজন লোক দিল, মনে করেন আমি মুসলমানকে একজনকে ভোট দিলাম, ওখানে একজন হিন্দু প্রতিনিধি আসলো, অথবা মনে করেন খ্রিস্টান আসলো, অথবা মনে করেন অন্য একটা ধর্মের আসলো, সেইটাও তো আমি চাইনি। এখন আপনার বা হিন্দুরা চাইছিল তার এলাকা নিয়ে হিন্দু বানাবে, সে এখন মুসলমান গেল। এই যে বিষয়গুলো, এগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য না। 195টা দেশের মধ্যে কোথাও পেপার পত্রিকায় লেখছে 60টা 70টা 80টা 85টা পর্যন্ত অনেকে লিখেছে, কিন্তু আমি মনে করি যে সেখানেও আমি পড়াশোনা দেখেছি, সেখানেও ক্লিয়ার পিআর বলতে যা বুঝায় সেটাও অনেক জায়গায় নাই, নেপালে নাই, শ্রীলঙ্কা নাই, কৌশলগতভাবে ভিন্ন। তাই আমি মনে করি যে এই যারা আছে এরা বিভিন্ন রকমের সরকারের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে হয়তো বা ঘরোয়া কোনো মিটিং হয়েছে কিনা যে তোমরা এই সমস্ত ইস্যু দিয়ে নির্বাচন বিলম্ব করো। আমি তো ওখানে লন্ডনে বলে আসছিলাম, এখন কি করা যাবে, ওনারা যখন চাইপে টাইপে ধরছে, এরকম হতে পারে। কিন্তু আমি মনে করি যে এইটা একটা ষড়যন্ত্র, এটা একটা অপকৌশল, এটা সঠিক হবে না। যথাসময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে মানুষের ভোট অধিকার আসবে। যদি বাংলাদেশে যারা আসবে তারা যদি খারাপ করে, শেখ হাসিনা ভারতে গিয়ে পালিয়ে বাঁচছে, এরা দরকার বঙ্গোপসাগরে ফেলাইবে, মরে যাবে। কিন্তু এটা করা যাবে না, যেটা করতেছে এটা যথাযথভাবে করতেছে না। ধন্যবাদ।